আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 12 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আদ্রিয়ান ভাইয়া, কার সাথে কথা বলছিলেন আপনি? বাসা থেকে কেউ ফোন করেছে? আদ্রিয়ান জানালা গ্লাস নিচে নামায়, এরপর বলে, আমার হাসপাতাল থেকে একজন জুনিয়র ডক্টর ফোন করেছিল, তার সাথে কথা কিছু জরুরি কথা ছিল। আবিহার মেঘ কথা বাড়ায় না, তারা গাড়িতে উঠে বসে। আদ্রিয়ান আবার ড্রাইভিং সিটে বসে। গাড়ি স্টার্ট দেয়, গাড়ি চলছে আপন গতিতে, সকলে এখন চুপচাপ। হঠাৎ নীরবতা ভেঙে আদ্রিয়ান বলে ওঠে, আবিহা, গাড়িতে বসে থাকতে কি তোমার বোর লাগছে? গান শুনবে? আবিহা হেসে চোখ সম্মতি দিয়ে বলে, গান কিন্তু শোনা যায়। মেঘ, তুই গান শুনবি? শুনবো। মেঘের সম্মতি পেয়ে আদ্রিয়ান গাড়িতে থাকা রেডিওর মতো চাপ দেয়, সঙ্গে সঙ্গে বাংলা রোমান্টিক বেজে ওঠে। তোকে বলবো ভাবি কিছু গল্প কথায়, স্বপ্ন তুই ছিলি গল্প কথায়, আজ তোর নামে রাত নামে, দিন কেটে যায় আমার মন তোর পাড়ায়, এই শেষে তোমার আশকারায়। রাত 6টা। আবিহা বর্তমানে তার রুমে এক অবস্থান করছে। তার আশেপাশে কেউ নাই, সকলে রেডি হতে গিয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। আবিহা যখন তার রুমে একা বসেছিল, তখন হঠাৎ করে তার রুমের দরজায় নক করে। আবিহা মনে করে হয়তো তার কাজিনরা বা মেয়েকে এসেছে, কিন্তু আবিহার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে রুমের ভিতরে প্রবেশ করে কারান। আবিহা কারানকে দেখে অবাক হয়ে বলে, কারান তুমি? আবিহার কথা শুনে কারান শয়তানি হাসি দিয়ে তার কাছে এগিয়ে আসে। আবিহা কিছু বুঝে ওঠার আগেই কারান তার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যে আবিহা হুমড়ি খেয়ে কারানের বুকের উপর পড়ে। কারান মৃদু হাসি দেয়, শক্ত করে জড়িয়ে ধরে আবিহাকে। আবিহা আজ প্রথম কারানকে জড়িয়ে ধরেছে। তার জীবনে কারানই প্রথম পুরুষ যাকে সে মন থেকে ভালোবাসে। কিছুক্ষণ অতিবাহিত হয়ে যায়, আবিহার কারান একে অপরকে জড়িয়ে ধরে থাকে। হঠাৎ করে আবিহা তার গায়ে হলুদের কথা মনে পড়ে যায়। আবিহা কারানের হাতের বাঁধন থেকে মুক্তি লাভের জন্য ছটফট করতে থাকে। কারানও তাকে ছাড় দেয়। আবিহা কোমর হাত রেখে রাগে কণ্ঠে বলে ওঠে, কারণ তুমি এই রুমে এখন কি করছো? পারে অন্য সদস্যরা যদি এখন তোমাকে আমার রুমে দেখে তখন কি হবে? আর আমার কাজিনরা কত দুষ্টু তুমি তো জানো। কারণ আবিহার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে কারণ সাধারণভাবে বলে ওঠে, গায়ে হলুদের সাজে তোমাকে দেখতে এসেছে আবিহা। আর একটু পর নিচে আমাদেরই দেখা হবে কারণ। তা সকলের ভিড়ে, কিন্তু আমি তোমাকে একান্ত আলাদা করে দেখতে চাই, একটু ভালোবাসার মুহূর্ত কাটাতে চাই তোমার সাথে। আবিহা কারণকে আর কিছু বলতে যাবে, তার আগেই কারণ ওকে কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নেয়। আবিহা চুপ হয়ে যায়, কারণ আবিহাকে পাশে থাকা এক দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। আবিহার কপালে থাকা ছোট ছোট চুল তার কান গুজে দেয়। এরপর তার পকেট থেকে হলুদ বাটি বের করে। আবিহা চোখ বড় বড় করে কারণের কাণ্ড দেখে যাচ্ছে। আবিহা অবাক হয়ে বলে, কারণ গায়ে হলুদের বাটি কেন নিয়ে এসেছো তুমি? কারণ তোমার গায়ে সর্বপ্রথম আমি হলুদ লাগাতে চাই। কিন্তু কারণ আবিহার কথা শেষ হওয়ার আগেই কারণ তার হাতে থাকা হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আলতোভাবে আবিহার 2 গালে ছুঁয়ে দেয়। আবিহা প্রথমে কারণ নিষেধ করতে চায়, কিন্তু কারণের হাতের ছোঁয়া পেয়ে আবিহা চুপ হয়ে যায়। কারণ প্রথমে আবিহার গালে হলুদ ছোঁয়ায়, এরপর তার মুখ আবিহার কাছে নিয়ে যায়, তার গাল দিয়ে আবিহার গাল স্পর্শ করে, যার ফলে কারণের গালেও হলুদ লেগে যায়। আবিহা চোখ বন্ধ করে কারণের ছোঁয়া অনুভব করে, তার শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। কারণ এরপর আবিহার কপালে ছোট করে চুমু খায়। আবিহা এখন শান্ত। কারণ এই সুযোগে তার আঙ্গুল নিয়ে রাখে আবিহার উষ্টের উপর। আবিহার কম্পিত উষ্ট জোড়া আঙ্গুল দিয়ে স্লাইড করে কারণ। আবিহা কিছুটা কেঁপে উঠে। তারা দুইজন এখন ঘোরের মধ্যে রয়েছে। কারণের মধ্যে এখন অন্যরকম অনুভূতি কাজ করছে। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। অবশ্য কারণ চেষ্টাও করে না। সে আবিহার ঠোঁটের দিকে অগ্রসর হয়। আবিহা চোখ মুখ খিসে বন্ধ করে ফেলে। কারণ যখন আবিহার গালে হাত দিয়ে তার ঠোঁট ছুঁয়ে দিবে, তখনই হঠাৎ করে দরজায় নক করে কেউ। আবিহা রুমের দরজার বাহিরে দাঁড়িয়ে রয়েছে মেঘ, কিন্তু দরজা বন্ধ। মেঘ দরজায় নক করে আর বলে, আবিহা, দরজা বন্ধ করে বসে আসিস কেন? দরজা খোল, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো। আবিহা। মেঘের কণ্ঠ শুনে আবিহার কারণের হুঁশ ফিরে আসে। কারণ থেমে যায়। আবিহাও চোখ খুলে ফেলে। মেঘের ডাক শুনে কারণ বিরক্ত হয়। আবিহা কারণকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে সরিয়ে দেয়। এরপর কারণের দিকে রাগী চোখে তাকায়। আবিহার গিয়ে দরজা খুলে দেয়। মেঘ ভিতরে প্রবেশ করে, তবে রুমের ভিতরের কারণকে দেখে প্রথমে অবাক হয়ে যায়। এরপর যখন আবিহার কারণের দিকে সে খেয়াল করে দেখে, সব বুঝে যায়। আবিহার ভীষণ লজ্জা লাগছে এখন, কিন্তু কারণ নির্লজ্জের মতো বলে ওঠে, মেঘ, তুমি যদি এখন দরজায় নক না করতে বা আর একটু দেরি করে আসতে তাহলে। কারণে কথা বলা শেষ হওয়ার আগে আবিহার আগে কণ্ঠে বলে ওঠে, কারণ তুমি কি এখন রুম থেকে বাহিরে যাবে নাকি আমার হাতে খুন হবে? আবিহার আগে কণ্ঠ শুনে কারণ চুপ হয়ে যায়। মেঘ তাদের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। কারণ রুম থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই মেঘ আবিহার কাছে যায়। এরপর আবিহাকে আসতে আর একটু লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলে ওঠে, কাল বিয়ে অবধি তো অপেক্ষা কর আবিহা, না অধৈর্য হয়ে বিয়ের আগেই বাসর করার চিন্তা ভাবনা করে ফেলছিস? সত্যি করে বল, কি করছিলি এতক্ষণ তুই আর কারণ ভাই? মেঘের কথা শুনে আবিহা মিথ্যা অজুহাত দিয়ে বলে, কি আর করব, কথা বলছিলাম।
রুমের দরজা বন্ধ করে কথা বলছিলি? কেন, রুমের দরজা বন্ধ করে কি কথা বলা যায় না? অবশ্যই যায়, আবার গালে হলুদও মাখানো যায়। মেঘের কথা শুনে আবিহা লজ্জা পেয়ে যায়, যা দেখে মেঘ শব্দ করে হেসে ওঠে। গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হয় জিয়া। রিসোর্টের সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। জিয়ার বাবা আর কারণের বাবা বিজনেস পার্টনার, যার জন্য জিয়ার পরিবারকে ইনভাইট করা হয়েছে অনুষ্ঠানে। জিয়ার বাবা আজ আসতে পারবে না, উনি কাল আসবে বিয়ের দিন। জিয়ার চোখ যায় আদ্রিয়ানের দিকে। সে মূলত বিয়ের জন্য না, আদ্রিয়ানের জন্য এসেছে। জিয়া এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে, পিছন থেকে আদ্রিয়ানকে হাত ধরে বলে, আদ্রিয়ান। হঠাৎ করে আদ্রিয়ানের হাত কেউ ধরে ফেলায়। আদ্রিয়ান পিছন ফিরে তাকায়, তার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছে জিয়া। আদ্রিয়ান জিয়াকে দেখে বিরক্ত হয়ে যায়, এক ঝটকায় তার হাত সরিয়ে ফেলে, কিন্তু জিয়া বেহায়ার মতো আবার তার হাত ধরে। আদ্রিয়ান জিয়াকে কিছু বলতে যাবে, তখন সেখানে ফারহানা বেগম চলে আসে। ফারহানা বেগম বলে, জিয়া তুমি এসেছো, কিন্তু তুমি একা কেন? তোমার আব্বু আম্মু কোথায়? ওনারা কি আসেনি? জিয়া হাসি দিয়ে বলে, না আন্টি, ডেডের আজ জরুরি কিছু মিটিং রয়েছে, যার জন্য উনি আসতে পারবেন না, তবে কাল বিয়ের দিন অবশ্যই আসবেন। জিয়া এখন আদ্রিয়ানের হাত ধরে আছে। আদ্রিয়ান ভীষণ রাগ হচ্ছে জিয়ার উপর, কিন্তু এখন সকলের সামনে সে সিন্ডিকেট করতে চায় না। আদ্রিয়ান চুপচাপ জিয়ার অসভ্যতামিন সহ্য করে নেয়। জিয়াকে দেখে কারানো তার কাছে আসে। মেঘ আদ্রিয়ানের হাত ধরার বিষয়টা দেখে মেঘের চোখ শুধু তাদের মুষ্টিবন্ধ হাতের উপর সীমাবদ্ধ। মেঘের মনে হঠাৎ করে অজানা ভয় জন্ম নেয়। আবিহা মেঘকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় তাকে ডাক দেয়। মেঘ আবিহার কাছে যায়, তার পাশে বসে। মেঘ আর সংশয় দূর করতে সাধারণভাবে আবিহাকে জিজ্ঞেস করে, আবিহা, আদ্রিয়ান স্যারের হাত ধরে রাখা মেয়েটাকে ওনার বন্ধু? আবিহা মৃদু হেসে বলে, ওর নাম জিয়া, ও একজন ডক্টর। আদ্রিয়ান ভাই আর জিয়া একই হাসপাতালে জব করে। সম্পর্ক জিয়া আদ্রিয়ান ভাইয়ের প্রেমিকা, তারা একে অপরকে ভালোবাসে। মেঘের কানে আবিহার শেষ কথা ছাড়া আর কোনো কথা পৌঁছায় না। জিয়া আদ্রিয়ানের প্রেমিকা, আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে। মেঘের কণ্ঠ দিয়ে সম্পূর্ণ কথা উচ্চারণ হয় না। মেঘ আদ্রিয়ান আজ জিয়ার দিকে তাকায়। জিয়া শক্ত করে আদ্রিয়ানের হাত ধরে রেখেছে, আর আদ্রিয়ান চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, কিছু বলছে না। তবে কি আবিহার কথাই সত্য? আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে? এর জন্য কি সে এত বছর বাড়িতে ফিরে যায়নি? তার আর মেঘের বিয়ে কখনো মেনে নেয়নি? মেঘ আর কিছুই ভাবতে পারছে না, সারা শরীর অবশ হয়ে যায়। মেঘ শুধু আদ্রিয়ান আর জিয়ার দিকে ফেল করে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বিন্দু গড়িয়ে পড়ে। দীর্ঘ 7 বছর ধরে এই মানুষটার অপেক্ষায় সে করছে, যে অন্য একজনকে ভালোবাসে, যাকে চোখে না দেখে, কণ্ঠ না শুনে তার প্রেমে পড়েছে। তার মায়ের জড়িয়ে অন্য সকল কিছু তুচ্ছ করেছে। সে আজ অন্য কারো, তার 3 বার কবুল বলার স্বামী আজ অন্য কারো প্রেমিক। তার ভালোবাসা, অপেক্ষা, কান্না, মায়াকে কোনো মূল্য নাই? মেঘ কি এতটাই খারাপ যে তাকে কেউ ভালোবাসতে পারে না, এক বিন্দু না? মেঘের মূল্য কি কারো জীবনে নাই? মেঘ কি তবে ফেল না? আদ্রিয়ান জিয়ার কর্মকাণ্ডে ভীষণ বিরক্ত। যদি এখন তার ঘর ভর্তি লোক না থাকতো, তবে জিয়া এমন অসভ্যতা আর উগ্র ব্যবহারের জন্য তার গালে থাপ্পড় বসিয়ে দিত। নারীদের থেকে দূরে থাকা পছন্দ করে আদ্রিয়ান। তার বন্ধু বা কলিগদের মধ্যে যদি কোনো মহিলা থাকে, তবে সে তাকে ইগনোর করে বা তার থেকে দূরত্ব বজায় রাখে। মেডিকেল পড়াশোনা করার সময় তাকে অনেক মেয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আদ্রিয়ান সব প্রপোজাল রিজেক্ট করে দেয়, যার জন্য তার জীবনে কোনো নারীর অস্তিত্ব নাই, আর ভবিষ্যতেও থাকবে না। জিয়া আর ফারহানা বেগম কথা বলছেন, তাদের সাথে কারানো যোগ হয়েছে। জিয়া শক্ত করে হাত ধরে রাখার জন্য আদ্রিয়ান কোথাও যেতে পারছে না। আদ্রিয়ান বিরক্ত হয়ে আশেপাশে তাকিয়ে থাকে। তখনই তার চোখ যায় আবিহার পাশে বসে থাকা মেঘের দিকে। মেঘের চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, তার চোখ বেয়ে টুপ টুপ করে পানি বিন্দু গড়িয়ে পড়ছে। মেঘের অশ্রুসিক্ত চোখে আদ্রিয়ান আর জিয়ার হাতের অবদ্দর দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান যখন মেঘের দিকে তাকায়, তখন মেঘ তার চোখ সরিয়ে নেয়। মেঘ অন্য পাশে ঘুরে যায়, মূল কারণ তার এখন আদ্রিয়ানকে সহ্য হচ্ছে না। আদ্রিয়ান মেঘের অন্য পাশে ঘুরে যাওয়ার বিষয়টা স্বাভাবিকভাবে নেয়। জিয়া আর ফারহানা বেগমের কথার মাঝে আদ্রিয়ান বিরক্ত হয়ে বলে ওঠে, জিয়া তুমি কি আমার হাতটা ছাড়বে? আমি একটু ছাদে যাব। এত মানুষের মধ্যে ভীষণ বিরক্ত ফিল হচ্ছে আমার। আদ্রিয়ান জিয়ার অনুমতি অপেক্ষা করে না, সে তার পুরুষালী শক্তি ব্যবহার করে এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নেয়। মেঘ এখন অন্য পাশে ঘুরে রয়েছে। তার দ্বারা জিয়া আর আদ্রিয়ানকে এত কাছাকাছি দেখা সম্ভব হচ্ছে না। আদ্রিয়ান যখন তার হাত ছাড়িয়ে জিয়া থেকে দূরে সরে যেতে চায়, তখন জিয়া বলে ওঠে, আদ্রিয়ান তোমার সাথে হাসপাতালে বিষয়ে কিছু জরুরি কথা আছে আমার। চলো আমিও যাব ছাদে, এখানে এত মানুষের ভিড়ে কথা বলা যাবে না। আদ্রিয়ান বিরক্ত নিঃশ্বাস ছাড়ে, এরপর দাঁত কটমট করে বলে, চলো। জিয়া ফারহানা বেগম আর কারণের থেকে বিদায় নিয়ে আদ্রিয়ানের সাথে ছাদে যায়। প্রায় 5 মিনিট পর মেঘ আবারও ওই দিক ফিরে তাকায়। আগের স্থানে আদ্রিয়ান আর জিয়াকে না দেখে আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎ মেঘের চোখ যায় সিঁড়ির দিকে। আদ্রিয়ান সিঁড়ি দিয়ে উপরে উঠছে আর জিয়ার সাথে তার পিছু পিছু যাচ্ছে। মেঘের মুখে বিরহের হাসি ফুটে ওঠে। কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণা নিয়ে সে হাসছে তা শুধু সেই জানে। নিজ স্বামীর পাশে অন্য নারীকে সহ্য করা ঠিক কতটা যন্ত্রণাদায়ক তা হয়তো মেঘ উপলব্ধি করতে পারছে এখন।
তবে স্বামী শব্দটা উচ্চারণ করতে গিয়ে মেঘ আবার হেসে ওঠে। সত্যি কি আদ্রিয়ান তার স্বামী ছিল? কখনো কি তাকে ভালোবেসে গ্রহণ করেছিল? বিদেশে আসার পর কি একবারও মেঘের খোঁজ নিয়েছিল সে? তার কাছে শুধু যে তার কেরিয়ার ছাড়া অন্য কিছু কখনো গুরুত্বপূর্ণ ছিল না। মেঘের প্রতি সে কখনো তার দায়িত্ব কি পালন করেছে? শুধু কি কবুল বললে স্বামী হওয়া যায়? স্ত্রীর প্রতি কি স্বামীর কোনো দায়িত্ব থাকে না? স্ত্রীকে ভালোবাসা, তার যত্ন করা স্বামীর কর্তব্য, কিন্তু আদ্রিয়ান তা কখনো পালন করেনি। সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায় আদ্রিয়ান আর জিয়া। গায়ে হলুদের অনুষ্ঠানে উপলক্ষে ছাদ সহ সম্পূর্ণ বাড়ি সাজানো হয়েছে। ছাদে লাল নীল রঙের অসংখ্য মরিচাবাতি জ্বলছে। আদ্রিয়ান ছাদে এসে দাঁড়ায়, তার পিছনে আসে জিয়া। আদ্রিয়ান বলে, হাসপাতালের বিষয়ে কি জরুরি কথা বলবে বলো জিয়া। চলবে পরবর্তী পার্ট নম্বর 13 আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।